বেটি পড়াও অনুষ্ঠান, এই শুভ অনুষ্ঠানে, এই মহতি অনুষ্ঠানে আমরা আমাদের মঞ্চের মধ্যে পেয়েছি মাননীয় এমএলএ মহোদয়। উনি ভীষণ অসুস্থ, তারপরেও এই প্রোগ্রামের প্রতি টান আছে বলে, আপনাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আছে বলে উনি উপস্থিত হয়েছেন। ওনাকে অনেক অনেক আন্তরিকভাবে স্বাগত জানায় এবং শুভেচ্ছা জানায়, শ্রদ্ধা জানায়। আর এখানে আমরা অনেকে আমরা পেয়েছি, স্টার্টিং ফ্রম এসডিপি, রেসপেক্টেড এসডিপিউ, প্রিন্সিপাল অফ দিস স্কুল এবং আদার ডিগনিটারিজ যারা আপনাদের সামনে আলোচনা করেছেন, বিশেষ করে ম্যাডামরা এবং সোশ্যাল ওয়ার্কার আপনারা রয়েছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, আশা কর্মী এবং স্টুডেন্টস। আপনাদের সকলকে মহকুমা প্রশাসনের তরফে এবং আমার ব্যক্তিগত তরফে স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা যে বেটি বাঁচাও বেটি পড়াও যে অনুষ্ঠান, এটা অন্যান্য যে অনুষ্ঠান হয় এটা থেকে টোটালি আলাদা, টোটালি ডিফারেন্ট। অন্য জায়গাতে আপনারা মিটিংয়ে গেলেন, কিন্তু অন্য কথাগুলি শুনলেন, কিন্তু এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা কিন্তু আমরা গভীরভাবে যদি চিন্তা করি এটার মহত্ব অনেক এবং এটা যে মিনিং অনেক ভাবপ্লান। তো বেটি বাঁচাও বেটি পড়াও সম্বন্ধে এখানে অনেকেই আলোচনা করেছেন। আমরা এখানে আলোচনা করার জন্য রিসোর্স পারসন হিসেবে আমন্ত্রিত করেছিলাম যে রেসপেক্টেড ডক্টর মহোদয়া, তারপরে প্রিন্সিপাল অফ দি আশ্রম স্কুল, তারপরে আমাদের ডিসিএম ম্যাডাম, ফ্লোরেন্স ম্যাডাম। আমরা কেন ওনাদের বেশি প্রেফারেন্স দিয়েছি? আমরা প্রেফারেন্স দিয়েছি এই কারণে, যেহেতু মহিলাদের বাঁচানোর ব্যাপার রয়েছে, মহিলাদের পড়াশোনা করানোর ব্যাপার রয়েছে। তো স্বাভাবিক কারণে ওনাদের আলোচনা শুনলে আপনারা আমার মনে হয় বেশি অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে এবং আপনারা এই অনুষ্ঠানের প্রতি আরো আকৃষ্ট হবে। তো বেটি বাঁচাও বেটি পড়াও কেন এসেছে, এখানে আমাদের মাননীয় এসডিপিও মহোদয় সুন্দরভাবে আলোচনা করেছেন যে বেটি বাঁচাও কেন দরকার। আমরা সমাজের মধ্যে যদি দেখি যে প্রথমেই আমরা আলট্রাসোনোগ্রাফি করেন, আলট্রাসোনোগ্রাফি করার পরে যদি দেখা যায় যে ভ্রূণকার মহিলা বা মেয়ে, তখন ভ্রূণ হত্যা করা হইত আগে। যদি পুরুষ হয় তাহলে এটাকে হত্যা করা হইত না। কেন এই লিঙ্গ নির্ধারণ এবং কেন এই যে নির্মম সিস্টেম, এই নির্মম সিস্টেম যদি চলে তাহলে বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে পেটে থাকতেই হত্যা করা হয়, ছেলে বাচ্চাকে আদর করা হয়। কেন এই অসমতা থাকবো? এই কারণে যে প্রথমেই বলা হচ্ছে যে ইকুয়ালিটি অফ দি জেন্ডার, জেন্ডার ইকুয়ালিটি, মানে যাতে লিঙ্গ প্রতি যাতে সমতা থাকে। যদি পুরুষ হয় পুরুষকে রাখবো, মহিলা হয় মহিলাকেও রাখবো, কেন মেয়ে হইলে রাখা হবে না? মেয়ে তার মানে এখানে মেয়েকে অবহেলা করা হয়, মেয়েকে যথেষ্ট যত্ন দেওয়া হয়, মেয়েকে বাঁচানোর পর্যন্ত অধিকার দেওয়া হয় না, অধিকার খর্ব করা হয়, স্বাধীনতা খর্ব করা হয়। এই কারণে গভর্নমেন্ট আস্তে আস্তে এই জিনিসগুলি দেখার পরে এখন লাস্টে সর্বশেষে একটা খুব সুন্দর একটা স্কিম নিয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও। বেটিকে শুধু বাঁচাইব না, তার সাথে সাথে পড়াইতে লাগবো। কেন পড়াইতে লাগবো? যে পড়াইতে লাগবো এই কারণে, যদি কোনো সমাজে, যদি কোনো রাষ্ট্রে, কোনো রাজ্যে কোনো লোক যদি শিক্ষিত হইতে না পারে, তাইলে তার অস্তিত্ব রক্ষা করা মুশকিল হয়ে যায় এবং অস্তিত্ব থাকতে পারে না। এই কারণে এখন এই যুগে বাঁচতে গেলে শুধু বাঁচতে হবে না, বাঁচার সাথে সাথে তার শিক্ষা দীক্ষা
খেলাধুলা বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করতে লাগবো। কেন? যে এই কারণে দরকার যে আমরা যদি কোনো ব্যক্তি যদি শিক্ষিত না হয় তার কাছে চেতনা আসে না। যদি চেতনা না আসে মানুষে সঠিকভাবে বাঁচতে পারে না। এই কারণে আমরা মানুষ বাঁচার জন্য সচেতন প্রয়োজন, সচেতন হওয়ার জন্য শিক্ষার প্রয়োজন। এই কারণে এই জায়গাটার মধ্যে বলা হয়েছে যে বেটি বাঁচাও বেটি পড়াও। আমরা শুধু এখানে আলোচনা করলে হবে না। এই যে বেটি বাঁচাও বেটি পড়াও সামাজিকভাবে সবাই সচেতন হতে লাগবে। সমাজে কি শুধু পুরুষের মর্যাদা পাবে, পুরুষকেই কি যত্নবান করবে, পুরুষকেই কি বাঁচার জন্য অধিকার দিবে, বাঁচার জন্য স্বাধীনতা দিবে? না, এটা চলবে না। এই কারণে এখন বলা হচ্ছে যে পুরুষ যেরকম অধিকার পায়, আর্থিক ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, খেলাধুলার ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে যাতে সমানভাবে পুরুষের মতো অধিকার পায়। এই কারণে এই প্রোগ্রাম শুধু করবকের মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রোগ্রাম সারা ভারতবর্ষব্যাপী, সারা ত্রিপুরাব্যাপী, সারা রাজ্যব্যাপী, সারাটা মহকুমাতে এই প্রোগ্রামটা করা হচ্ছে। কি কারণে? যাতে মহিলারা তার বাঁচার অধিকার, আর্থিক অধিকার, শিক্ষার অধিকার, খেলাধুলার অধিকার, সমস্ত অধিকার যাতে ভোগ করতে পারে এবং তার জন্য যাতে সুরাহা করে দেওয়া যায়, তার জন্য যাতে মেসেজ যায় যে সব জায়গাতে মহিলাদের বেটি বাঁচাও বেটি পড়াও এই মেসেজটা যাতে সবার কাছে যায়। মহিলাদের শুধু ইয়ে করার জন্য, মহিলাদের আরো সশক্তিকরণের জন্য বিভিন্ন স্কিম রয়েছে, যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, তারপরে মাতৃবন্দনা যোজনা, তারপরে কিশোরী শক্তি যোজনা। এইগুলি সত্যি, কিন্তু মহিলা যাতে অধিকার পায়া, স্কিম পায়া, স্কিম বাস্তবায়ন করে যাতে মহিলারা, মেয়েরা যাতে সমাজের মেইন স্কিমের মধ্যে যাতে চলতে পারে, তার জন্য এইসব স্কিমগুলি দেওয়া আছে। এইগুলি আপনারা জানতে লাগবে এবং এটা প্রচার করতে লাগবে। আমরা যদি বাস্তবে দেখি অনেক জায়গাতে খুব দুঃখের কথা যে মহিলা বাচ্চা দেওয়ার পরে যিনি ছেলে বাচ্চা দিচ্ছেন তার সমানভাবে মর্যাদা করা হয় না। এরকম বাস্তবে অনেক আছে যে কোনো জায়গাতে এরকম হয় যে মেয়ে বাচ্চা দিছে, হসপিটালে তাকে যত্ন করা হলো না, হসপিটাল থেকে ঘরেই নেওয়া হলো না। এরকম অনেক ম্যাটার আছে। হ্যাঁ, এরকম অনেক জায়গাতে আছে। কেন? এই যে মেয়ে হইল, ছেলে হইল, এটা কি শুধু মহিলার তো? মহিলাকে কেন অপদস্থ করা হবে? মহিলাকে কেন মর্যাদা থেকে বঞ্চিত করা হবে? তো এই জিনিসগুলি যাতে আমরা সবাই সচেতন হয়, তাহলে করে মহিলাদের উপরে মেয়ে বাচ্চা হওয়ার জন্য যে অপদস্থ করা হয় এগুলি বন্ধ হবে। আর লিঙ্গ নির্ধারণ আগের মতো করা যাবে না। আর আমরা মহিলারা যারা আছে, আপনারা শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহণ করুন, খেলাধুলাতে অংশগ্রহণ করুন। বিভিন্ন জায়গা, যেমন এখন হিন্দিতে একটা কথা আছে যে নজরিয়া বদল আছে, নজর বি বদলতা হে, একটা কথা আছে। মানে কি? যে যিনি নজর দেয় উনি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে পরে নজরও পরিবর্তন হয়। এখন সরকার পরিবর্তিত ইয়েতে নজর দিচ্ছে যে মহিলারা যাতে পুরুষের সমান হতে পারে, সমাজের মধ্যে যাতে মেইনস্ট্রিমের মধ্যে সমান অধিকার পেতে পারে। তার জন্য আজকে এই প্রোগ্রাম শুধু আজকে প্রোগ্রামের মধ্যে নয়, আপনারা বিভিন্ন জায়গায় প্রচার করুন যে এই প্রোগ্রামটা দিয়ে সারা ভারতবর্ষের যে মহিলাদের যে ইয়ে আছে, বিভিন্ন সংস্থা আছে, সব জায়গায় যদি প্রচার করে তাহলে খুব কঠিন হবে না। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, এটা হচ্ছে আপনারা এসএসজি করলেন, এসএসজি করার পরে দেখেন, যারা এসএসজি করেছেন তার সাথে যদি ইন্টারেকশন করেন আপনারা দেখবেন, বিনিময় যদি করেন দেখবেন যে আগে তারা আর্থিক অধিকার থাকতো না, হাতে টাকা পয়সা থাকতো না। পুরুষের কাছে, স্বামীর কাছে কোনোখানে যেতে গেলে 10 টাকা হলে চাইতে লাগবো, 50 টাকা হলে চাইতে লাগবো, এই টাকাও মানুষের হাতে নেই। তারপরে পরবর্তী সময়ে গভর্নমেন্ট এসএসজি তৈরি করছে শুধুমাত্র মহিলাদের নিয়ে, পুরুষ নয়। কেন পুরুষের রাখছে না?
বেহিসাবি খরচ করে এবং সঞ্চয়ের মানসিকতা কম থাকে। মহিলারা কি করে, পুরুষরা কি করে, দেখেন বাজারে যদি আমরা যাই, আমরা পুরুষরা 500 টাকা নিয়ে গেল, 500 টাকা শেষ করার পরে আরো কিছু বাকি বন্ধে নিয়ে আসে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যদি উনি 300 টাকাও নিয়ে যায়, 50 টাকা হলে হাতে মুঠোতে নিয়ে আসে। তার মানে কি যে সঞ্চয়ের প্রতি আপনাদের টানটা অনেক বেশি। এই কারণে যে এখন মহিলা ছাড়া পুরুষদের কিন্তু এসএসসি করা হয় না, শুধুমাত্র মহিলাদের নিয়ে এসএসসি করা হয় এবং মহিলারা আর্থিকভাবে অনেক জায়গাতে অনেক উন্নতি হয়েছে। আজকেও আমরা দেখতে পেয়েছি যে পরবর্তীর মধ্যে সেরা কোন এসএসসি, শিলাচরের মধ্যে সেরা কোন এসএসসি, এখানে পুরস্কৃত হয়েছে, পুরস্কার পেয়েছে। তারপরে মেয়ে বাচ্চারা যারা ভালো পড়াশোনা করেছেন, হাই স্কুল ইন দ্য করবুক সাব ডিভিশন, তাদেরকে আমরা হাইয়েস্ট স্কোর ইন দ্য করবুক সাব ডিভিশন, তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। কেন করেছি? যাতে ওদেরকে দেখে অন্যরাও যাতে অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়। এই কারণে আমরা পুরস্কার ব্যবস্থা করেছি এবং এটা সরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে, সরকারিভাবে আপনাদেরকে সমাদৃত করা হয়েছে। খেলাধুলাতে আপনারা দেখছেন মহিলারা কোনো জায়গাতেই কম নয়। তো মহিলা পারে না এমন কোনো ইয়ে নাই, জিনিস নাই, মহিলারাও পারে। আমি যদি ধর্মীয় ইতিহাসে যদি যাই, যে আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, কি কারণে করি? যে দুর্গা পূজা যেটা প্রচলিত কথা, এটা নাকি এরকম অসুর এবং দেবগণের মধ্যে বিবাহ, দ্বন্দ্ব, যুদ্ধ, এটার মধ্যে পুরুষদের পক্ষে অসুরদের দমন করা সম্ভব হয়নি। তখন মহিলা দুর্গা দেবী এখানে এসে যারা এখানে যে অসুরগণ যুদ্ধ করে দেবগণের বিরুদ্ধে ওনাদের ধ্বংস, তার মানে মাতৃশক্তি দিয়ে ধ্বংস করা হচ্ছে। কাজে আমরা যদি ঐতিহাসিক ধর্মীয় ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে আপনাদের মাতৃশক্তি বিশাল শক্তি। এই মাতৃশক্তি যাতে দেশের উন্নয়নের কাজে, নিজেদের উন্নয়নের কাজে, নিজেদের আর্থিক উন্নয়নের কাজে, নিজেদের বাচ্চাদের তৈরি করার কাজে যাতে ইয়ে হয়, যে ব্যবহার করা হয় এবং এটাকে ব্যবহার করে যাতে সমাজ উন্নয়ন করা যায়, তার জন্য এই আজকে যে প্রোগ্রাম এটা করা হয়। আরেকটা জিনিস আমি অনুরোধ করব যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা কার সাথে বেশি সময় কাটায় আপনারা বলুন? বাবার সাথে না মার সাথে? কার সাথে? মার সাথে। তাহলে মা বেশি, মার সাথে যেহেতু বেশি কাটায়, মা যদি বাচ্চাকে ভালো জিনিস শিখাইতে চায়, মার পক্ষে সম্ভব না বাবার পক্ষে সম্ভব? কার পক্ষে সম্ভব বেশি? যেহেতু বেশি সময় মার সাথে থাকে, মা যদি ভালো পড়াশোনা করাইতে চায়, মার কাছে এই সুবিধা রয়েছে, এই অবসর রয়েছে যে বাচ্চারে পড়ানো, শেখানো, ভালো শিক্ষা দীক্ষা দেওয়া। কি পুরুষের বেশি না মহিলাদের বেশি? মহিলাদের বেশি। স্বাভাবিক কারণে আপনাদের ভূমিকা এখানে বেশি। আরেকটা জিনিস বাংলাদেশ সুন্দরভাবে বলে যে মহিলারা হচ্ছে সমাজের সংস্কৃতি সভ্যতার দ্বারক বাহক, মানে মহিলারা হচ্ছে সমাজ সংস্কৃতি সভ্যতার দ্বারক বাহক, পুরুষদেরকে বলে না। এই কারণে সমাজের ভালো সংস্কৃতি, সমাজের ভালো সভ্যতা, সমাজের যে কোনো রকম আচার নীতি রায়রা, এগুলির মহিলা যদি ভালো হয়, মহিলারা বেশি রাখতে পারে, মহিলারা এক জায়গা থেকে একটা জায়গাতে নিয়ে যেতে পারে। সমাজ পরিবর্তনের কাজে মহিলাদের ভূমিকা বেশি থাকে। আর এখানে যারা স্টুডেন্ট রয়েছে তারা তো দেশের ভবিষ্যৎ, এবং তারা যদি ভালো হয় তাহলে আমাদের দেশ ভালো হবে, আমাদের দেশ সুন্দর মতো চলবে, আমাদের দেশ উন্নতি হবে, উন্নতি শিখরে যাবে। এই কারণে আমরা আমাদের যারা মহিলা রয়েছে, বাচ্চা রয়েছে, আমরা এখানে যারা রয়েছে, আমরা অঙ্গীকারবদ্ধ হতে হবে যে সমাজ উন্নয়নের কাজে মহিলাদের যে ভূমিকা এবং আমাদের যে ভূমিকা, স্টুডেন্টের যে ভূমিকা, এগুলিকে আমরা সামনের দিকে তুলে নিয়ে যাব। তারপরে এখানে এই সুন্দর আলোচনা করেছেন যে মহিলাদের নিরাপত্তা দরকার, মহিলাদের
সেফটি সিকিউরিটি দরকার। মহিলাদের সেফটি সিকিউরিটি এটা সচেতন যদি হয় তাহলে নিজের সেফটি সিকিউরিটি অনেকটা নিজে নিতে পারে। হ্যাঁ, আইন আছে, কিন্তু আইন ছাড়াও আমি যদি সচেতন হয়, আমি যদি সেরকম শিক্ষিত হয়, তাইলে পরে আপনার জন্য কোনো কিছু করতে লাগবে না। আপনি নিজেই আপনার সম্বন্ধে ওয়াকিবহাল হবে, আপনার পাওয়ার সম্বন্ধে এনসিওর হবে। এখানে বলাই আছে যে নলেজ, এডুকেশন ব্রিংস নলেজ, নলেজ ইজ পাওয়ার। একটা সুন্দর কথা আছে যে যদি কোনো ব্যক্তি শিক্ষিত হয় তাহলে সে নলেজ আছে, নলেজ হলো ক্ষমতা। এই ক্ষমতা যদি থাকে আপনার নিরাপত্তা অনেক ক্ষেত্রে আপনি করতে পারবেন। তো প্রোটেকশন অফ চাইল্ড মেরিটারি সম্বন্ধে এখানে আলোচনা হচ্ছে, এগুলি আপনারা দেখুন যে যাতে প্রিমেচুর কোনো মেয়েদের বিবাহকে উৎসাহিত না হয়, কেউ যাতে না করে, তার জন্য আমরা গার্জেন লেভেল যারা আছে সবাই চিন্তা ভাবনা করতে রাখবো এবং এটা এনশিওর করতে রাখবো যে কম বয়সী মহিলা, 18 নিচে মহিলা বিয়া শাদী আমরা দেবো না, এবং মহিলাদের এইভাবে কম বয়সে, ছেলেদের কম বয়সে, 21 কম বয়সে বিয়া শাদী দিয়ে আমাদের যে পরবর্তী জীবনটা আমরা সর্বনাশ করবো না। এই জিনিসগুলি আমরা নিজেদের মধ্যে খুব স্ট্রংলি নিতে লাগবো, সমাজের মধ্যে সবাইকে জানাতে লাগবো, যাতে করে এখন না হয়। সর্বোপরি এই প্রোগ্রামটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ দি উইমেন এম্পাওয়ারমেন্ট। এখন যেরকমভাবে পত্র পত্রিকাতে হতে আপনারাও দেখেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট এরকম স্টেপ নিয়েছে যে মহিলাদের অ্যাটলিস্ট 30% ইন অল দ্য ক্যাটাগরিজ, ইন অল দ্য চাকরি বলুন, তারপরে হলো এই রাজনৈতিক ক্ষেত্রেই বলুন, গ্রামের মেম্বারে বলুন, সর্ব ক্ষেত্রে 33% কিন্তু এখন ইমপ্লিমেন্ট হবে। এবং এই জায়গাতে যখন দেব, এখন আমরা যদি দেখি চাকরির ক্ষেত্রে কত থাকবো, হয়তো 5% থাকবো, 8% থাকবো। যদি 8% থেকে 33% নিতে লাগে, কত পার্সেন্টেজ আমরা রেডি হওয়া দরকার, মহিলারা রেডি হতে লাগবো। তারপরে আমরা প্রস্তুত হয়ে থাকতে লাগবো, তাইলে পরে চাকরির ক্ষেত্রে চাকরি যখন চাকরি পাইব 33%। আবার যদি গ্রামের মেম্বারও যদি দাঁড়ায়, এর মধ্যেও 33%, সর্বক্ষেত্রে 33%। এর জন্য কিন্তু মহিলারা প্রস্তুতি থাকতে লাগবো, মহিলারা যাতে প্রস্তুতি থাকে এবং এই প্রস্তুতি থাকার একটা হিসাবে, অঙ্গ হিসাবে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি, যাতে আপনারা নিজেদেরকে প্রস্তুতি নিয়ে দেশ গঠনের কাজে, সমাজ গঠনের কাজে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর কাজে প্রস্তুতি নিতে পারে। তার জন্য এই প্রোগ্রামটা খুব সহায়ক হবে। এবং এখানে আমাদের মাননীয় এমএলএ এসেছেন, উনি অসুস্থতার কারণে আলোচনা করা সম্ভব হয়নি। ওনার তরফেও আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। এবং আজকে অনেকক্ষণ হয়েছে, আর বেশি আলোচনা করছে না, রেডি তো বসে না। সকলকে নমস্কার জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শেষ করছে। ধন্যবাদ।